দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে আপনাদের স্বাগতম। জানা গেছে, দুর্নীতি ও লুটপাটের থেকে রেহাই পায়নি খোদ করোনা ভাইরাসের টিকাও। কিট তৈরিতে পুকুর চুরি শিরোনামে সমকাল আজকের পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সমকালের স্টাফ রিপোর্টার তবিবুর রহমান, আর সঙ্গে আছি আমি নুসরাত জাহান। তবিবুর, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, করোনা ভাইরাসের কিট তৈরিতে পুকুর চুরির কথা বলেছেন, এ বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। বিস্তারিত বলতে গেলে ব্যাকগ্রাউন্ডগুলো আগে জানতে হবে। যখন 2020 সালে আমাদের দেশে প্রথম করোনা শনাক্ত হলো, তখন করোনা শনাক্তকরণ কিট সব কিছুই আমরা বিদেশ থেকে নিয়ে আসতাম। তো সেই সময় বিজ্ঞান মন্ত্রণালয় থেকে একটা প্রকল্প নেওয়া হলো যে দেশীয়ভাবে এই কিট তৈরি করা যায় কিনা। তখন একটা প্রতিষ্ঠান, সায়েন্স ল্যাবের পাশে যে প্রতিষ্ঠানের নাম আমরা প্রতিবেদনে উল্লেখ করছি, প্রতিষ্ঠানটা চাইছে যে তারা সেই কিটটা তৈরি করবে। তো একটা কিট তৈরি করতে গেলে কাঁচামাল লাগে, আনুষঙ্গিক আরও কিছু যন্ত্র লাগে। সেই যন্ত্রগুলো বিভিন্ন কোম্পানি থেকে তারা সরবরাহ করেছে। আপনি জানেন যে করোনার সময় এমন সিচুয়েশন ছিল, হঠাৎ করে আপনি চাইলে কোনো কিছু পাননি। সবাই ঘর নির্ভর হয়েছিল, বাইরে বের হতো না, ভুতুরে পরিবেশ ছিল বাইরে। সেই সময়ের মধ্যে তারা একটি কিট তৈরির যে সরঞ্জাম আয়োজন করেছিল সেটা প্রশংসনীয়, তবে তার পিছনে একটা বড় চিন্তা ছিল, তারা বড় ধরনের দুর্নীতি করার। সেই দুর্নীতিগুলোই হয়েছে। এই করোনা ভাইরাসের এই যে প্রকল্পের পিছনে দুর্নীতি হয়েছেন বলছেন, তাহলে এখানে কি কি দুর্নীতি হয়েছে এই করোনা ভাইরাসের? আচ্ছা, এই কিট তৈরি বলতে এটার নাম ভিটিএম। ভিটিএম করোনা শনাক্তকরণে স্যাম্পল সংগ্রহকরণের একটা উপকরণ বলতে পারে, বা একটা পট বলতে পারে। সেইটা তৈরি করার জন্য বিদেশ থেকে 14 কোটি টাকার সরঞ্জাম নেওয়া হয়েছে। সরঞ্জাম বলতে কাঁচামাল নিয়ে আসা হয়েছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেই সময় কোনো ধরনের টেন্ডার বা দরপত্র ছাড়াই যন্ত্রপাতি কিনে আনা হয়েছে। কিনা বলতে নিয়ে আসা হয়েছে, বিল পে করা হয়েছে, কিছু কিছু বিল পে করা ছাড়া ছিল। আমরা ফিরে আসি যে ভিটিএম তৈরি দুর্নীতিটা কোথায় হলো। 14 কোটি টাকার কাঁচামাল এনে তারা পরবর্তীতে একটা সাজানোর টেন্ডার করেছে। সেই টেন্ডারে 29 কোটি টাকা দেখানো হয়েছে, মানে 15 কোটি টাকা 2 জন বা 3 জন একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এটা আত্মসাৎ করেছে। তো এইটা এখনো জানাজানি হতো না যদি এই অভ্যর্থন না হতো, যদি শেখ হাসিনা সরকার পতন না হতো, তাহলে হয়তো যেভাবে চলছে ওইভাবেই চলছে। সেই সময়কার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মহাপরিচালক ছিল মালা খান, তারই নেতৃত্বে এই দুর্নীতিগুলো হয়েছে। মালা খান মূলত, আরেকটু পিছনে ব্যাকগ্রাউন্ড যায়, যে কোনো একটি দরপত্র যখন ক্রয় করা হয়, দরপত্র যখন আহ্বান করা হয়, তখন দুইটা কমিটি থাকে, একটা এভ্যালুয়েশন কমিটি, একটা টেকনিক্যাল কমিটি। তো এভ্যালুয়েশন কমিটির যে ছিল সে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, উনি তখন বলেছিল যেহেতু আপনাদের প্রায় 14 কোটি টাকা, অবশ্যই এটা ওপেন দরপত্র করা লাগবে, তা না হলে কোনো না কোনো সময় এটা সমস্যা তৈরি হবে। তো তখন তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল, মানে একজন তখন সে কথাও বলতে পারেনি, নিজে বের হয়ে চলে যায় মিটিং শেষে। তো এই পরিস্থিতিটা তৈরি হওয়ার পরেও কোনো গণমাধ্যম সেই সময় নিউজ করেনি, কারণ সেই সময় তার প্রভাবশালী মন্ত্রী তার আন্ডারে ছিল বা তার ফেভারে ছিল, যে কারণে কেউ কথা বলতো না। আচ্ছা, এই যে এত বড় একটা সিন্ডিকেট, এই দুর্নীতির পেছনে আসলে কারা কারা ছিলেন? আমি আগেই বললাম যে এখানে মূল পুরা প্রতিষ্ঠানটা চালাতো মহাপরিচালক তখনকার মালা খান। এখন সে চাকরিতে আছে, শুধুমাত্র মহাপরিচালক থেকে সরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবেই আছেন। তাকে চাকরিচ্যুত করা হয়নি? তাকে চাকরিচ্যুত করা হয়নি, তাকে কোনো ধরনের পানিশমেন্টের আওতায় নেওয়া হয়নি। কাঁচামালগুলোর বিলের কাগজপত্র তো দেখেছেন, সেখানে আসলে কি ছিল? আচ্ছা, মূলত আমরা ওই নথি যাচাই করে দেখছি, কমপক্ষে 10 থেকে 12টা প্রতিষ্ঠান থেকে এই মালামালগুলো নেওয়া হয়েছে, মানে কেনা হয়েছে। তবে সাজানো দরপত্র 2টা মাত্র প্রতিষ্ঠানের দর জমা দিয়েছে। সেই 2টা প্রতিষ্ঠানে একই জনের, আমি যে বাপ্পির নাম বলেছি, উনি মূলত বাপ্পি এবং মালা খান মিলে
এই টাকাগুলো তুলতো, ব্যাংক থেকে তোলার পর বাপ্পি নিজের পার্সেন্টেজ নিয়ে বাকি টাকাগুলো মালা খানের কাছে দিয়ে দিত। তো এই বিষয়গুলো সবাই ওপেন জানতো, মানে অন্য কর্মকর্তাগুলো, তারাও ভয়ে কথা বলতে পারেনি। আমরা আমাদের প্রতিবেদনে কথা বলছি, ওখানকার যে হিসাব রক্ষক তার বক্তব্য দিয়েছে। তিনি বলছেন, দেখেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার ঊর্ধ্বতন বস যদি কোনো আদেশ করে আমি মানতে বাধ্য, সেক্ষেত্রে হচ্ছে আমি এটাই করেছি। আচ্ছা, আপনার প্রতিবেদনে আপনি টাকা আত্মসাতে গায়েবী কর্মীর কথা বলেছেন যে 10 জন কর্মী থাকলেও 20 জনের বেতন ভাতা তোলা হয়েছে, এই ব্যাপারটা যদি খোলাসা করতেন। আমি প্রতিবেদনে উল্লেখ করেছি মূলত হচ্ছে আউটসোর্সিং কর্মীর বিষয়। আউটসোর্সিং কর্মী নিয়োগের জন্য ওখানে একটা দরপত্র হয়, সেই দরপত্রেই অংশ নেয় বাপ্পি, এবং বাপ্পি মূলত হচ্ছে এই কর্মীগুলো সরবরাহ করেছে। আমি বেশ কিছু কর্মীর নাম উল্লেখ করেছি প্রতিবেদনে, যারা হচ্ছে নিয়মিত ছুটি নিয়েছে, নিয়মিত অফিস করেছে, অ্যাটেন্ডেন্স শিটে তার সিগনেচারও আছে, কিন্তু সে আসলে কর্মীই নাই, সে আসলে কাজই করে না বাস্তবে। তো এরকম 2 বছর ধরে টানা টাকা তোলা হয়েছে, প্রায় 1/2 কোটি টাকা, এবং 1/2 কোটি টাকার মানে প্রত্যেক মাসে এরকম 2টা করে চেক হতো। একটা চেক হচ্ছে বাপ্পি রেখে দিত, আর একটা চেক হচ্ছে 2 জনে ভাগ করে নিত। টোটাল হচ্ছে হরি লুটের মতো বিষয়টা ছিল। আচ্ছা, এই যে এখন কোটি কোটি টাকার কিট পড়ে আছে, এগুলোর আসলে এখন কি হবে, ভবিষ্যৎ কি? এখন যেহেতু করোনা নাই, কিটের অবস্থা ওইভাবেই থাকবে, এবং যন্ত্রগুলো যেগুলো আছে সেগুলো যারা সরবরাহ করেছে তাদের বিল যদি না থাকে, তারা হঠাৎ করে এই যন্ত্রগুলো বের করেও নিয়ে যেতে পারবে না। যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান, এটা চাইলেই সাথে সাথে ওই যন্ত্রগুলো যারা সরবরাহ করেছে তারা নিয়ে যেতে পারবে না, দীর্ঘ প্রসেস থাকবে এবং ওইভাবে অপেক্ষামান পড়ে থাকবে। কর্তৃপক্ষ যদি মনে করে যে না, এটা আমরা নতুন করে আবার শুরু করব প্রকল্পটা, তাহলে করতে পারে, তবে করোনা না থাকার কারণে হয়তো মনে হয় এটা আর হবে না। তবিবুর, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি মালা খানের কথা বললেন, এই যে এই চক্রান্ত সিন্ডিকেটের মূল হোতা মালা খান, এখন তো ফ্যাসিবাদ নেই, ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এখন কোনো সিন্ডিকেট নেই, তারপরেও তাহলে মালা খান আসলে কিসের বলে, তার মানে কিসের জন্য সে এখনো তার ক্ষমতায় টিকে আছে? তাকে চাকরিচ্যুত করা হয়নি, সে এখনো আগের পাওয়ারেই আছে, সে এটার কারণটা কি? দেখুন, সরকারি চাকরি হঠাৎ করে বাদ দেওয়া, বহিষ্কার করা, এটা খুবই নজিরবিহীন ঘটনা হয়, হঠাৎ করে কাউকেই ওরকম করে না। আমার এই প্রতিবেদন প্রকাশ হয়েছে, প্রতিবেদনটা তারা তদন্ত কমিশনটি তদন্ত করবে, এরপরে হচ্ছে একটা প্রতিবেদন দিবে, তারপরে যদি তারা দোষী সাব্যস্ত হয় তারপর ব্যবস্থা নেবে। আপনি বলতে পারেন যে এর আগেও তো এরকম মালা খানের নামে বিভিন্ন ধরনের গণমাধ্যমে নিউজ হয়েছে, তাহলে সে যাচ্ছে না কেন? আমাদেরও প্রশ্ন ছিল কর্তৃপক্ষের কাছে, এখন যে মহাপরিচালক তার কাছে, যে আপনারা কি ধরনের ব্যবস্থা নিতে পারবেন। ধরেন আমি যে প্রশ্নগুলোই করেছি, উনি বলছে যে আমি তো নতুন, মাত্র 2 মাসে এসেছি, হঠাৎ করে আমি চাইলেই তাকে চেঞ্জ করব বা তাকে বহিষ্কার করব, এটা করতে পারবো না। তো এটার জন্য আমার একটু সময় দিতে হবে, যদি সে দোষী হয় অবশ্যই তার শাস্তির আওতায় নেওয়া হবে। তবিবুর, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্ব। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান। দেখা হবে নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সঙ্গে থাকুন।